জাবিহানের ছোট্ট একটা প্রশ্নে রাহাত ভীষণ চমকে যায়। চমকানো ভাবটা তার মুখে ফুটে উঠেছে। জাবিহান তার আচরণ খুবই সূক্ষ্ম দৃষ্টিতে পরোক্ষ করে দেখছে। রাহাতের চমকে যাওয়াটা যেন জাবিহানকে আরও একবার জিতিয়ে দিল। প্রশ্নটা করার আগ পর্যন্ত জাবিহান শিওর ছিল না বিষয়টা নিয়ে, কিন্তু রাহাতের এমন রিয়াকশন দেখে সে শতভাগ নিশ্চিত হয়ে যায় রাহাতই মেহরিমাকে গায়েব করেছে। রাহাত জাবিহানের দিকে তাকায়, দেখতে পায় জাবিহানের ঠোঁটে ঝুলে আছে এক অদ্ভুত ধরনের হাসি। হাসিটা যেন তাকে বলছে, আরও একবার হারিয়ে দিতে চলেছি তোমায় রাহাত। না না, এটা হতে পারে না। সারা জীবন হারতে হারতে এই পর্যন্ত এসে আজ একটা জেতাবাজি কিছুতেই হারতে পারি না। কথাগুলো আমার না রাহাত চৌধুরীর। রাহাত নিজেকে স্বাভাবিক করার ব্যর্থ চেষ্টা করে যাতে জাবিহানের কাছে সে ধরা না পড়ে যায়, কিন্তু বোকা রাহাত বুঝতেই পারল না সে অলরেডি ধরা পড়ে গিয়েছে। রাহাত নিজের অস্ত্রতা নিজের মধ্যেই চেপে রেখে বলে, আমি কি করে জানবো মেহেরিমা কোথায়? কি সব আশেপাশে কথা বলছো? হ্যাঁ, আমি মানছি আমি মেহেরিমাকে প্রভোগ করেছি জাহানের লাইফ থেকে সরে যাওয়ার জন্য, কিন্তু এর ব্যতীত আর কোনো কিছুই আমি করিনি। হঠাৎই জাবিহান উচ্চস্বরে হেসে ওঠে। রাহাত আবারও ঘাবড়ে যায় তার এমন হাসিতে। বেশ কিছুক্ষণ হেসে জাবিহান তারপর থামে। ক্ষণিকের মধ্যে চোখ মুখ ইস্পাত কঠিন শক্ত করে বলে, বলদ মনে হয় আমাকে তোমার, তাই না? তুমি বললে আর আমি বিশ্বাস করে ফেললাম। যেই তুমি একটা বাচ্চা মেয়ের মাথায় এমন বিশ্রীভাবে ওয়াশ করতে পারো, সে আর কি করতে পারো আমার বলা লাগবে না আশা করি। রাহাত জাবিহানের কথা আর মুখভঙ্গি দেখে ভয় পেয়ে যায় মনে মনে। অতীতে জাবিহানের রেকর্ড ভালো না সেটা তারা জানে। রাহাত নিজেকে সত্য প্রমাণ করার জন্য রাগী গলায় বলে, শোনো, আমি যা করেছি সব আমার মেয়ের জন্য করেছি। না জাহানের সাথে আমার কোনো শত্রুতা আছে, আর নাই বা এতিম মেয়েটার সাথে। তার বাজে কথা না বলে তুমি এখন আসতে পারো, আমার অফিসে যেতে লেট হচ্ছে। কথাটা বলে রাহাত নিজের অফিস ব্যাগ নিয়ে তড়িঘড়ি করে চলে যেতে নেয়, কিন্তু জাবিহানের কথায় তার পা থমকে যায়। জাবিহান সেভাবে বসে থেকেই বলে, মনে করো তুমি গাড়ি চালিয়ে অফিসে যাচ্ছ, মাঝপথে তোমার কাছে একটা ফোন আসলো। ফোনটা রিসিভ করে তুমি শুনতে পেলে তোমার বাপ দাদার এত কষ্টের তৈরি ব্যবসায় কেউ তার কালো থাবা বসিয়েছে, ধসিয়ে দিয়েছে তোমাদের 3 প্রজন্মের কষ্টের তৈরি সুউচ্চ সেই ইমারত। তাহলে তোমার কেমন লাগবে? আমার তো ভাবতেই ভীষণ খারাপ লাগছে। চু চু চু। রাহাত অবাক হয়ে জাবিহানের দিকে তাকায়, দেখতে পায় জাবিহানের ঠোঁটের কোণে হাসি থাকলেও চোখে ক্রোধ, প্রতিহিংসার আগুন। জাবিহান তার বসা থেকে উঠে এসে রাহাতের সামনে দাঁড়ায়। রাহাত তাকে বলে, কোথাকার কোন মেয়ের জন্য তুমি এমনটা করতে পারো না জাভিয়ান? আমাদের এত বছরের পারিবারিক ও ব্যবসায়িক সম্পর্ক তুমি এমনভাবে নষ্ট করে দিবে? বিশ্বাস করো, আমি করতে চাইছি না, কিন্তু তোমার মৌনতা আমায় করাবে। মেহরিমা কোথাকার কোনো মেয়ে না, সে জাহান তালুকদারের হবু বউ, তালুকদার বাড়ির বড় বউ, যাকে হারিয়ে আমার বড় সন্তান আজ ভীষণ ভেঙে পড়েছে। আর তার ভেঙে পড়া দেখে আমার বধূয়া কষ্ট পাচ্ছে। জানো, আমার বধূয়া আমার কাছে তার ছেলের হাসি খুশি মুখটা দেখতে চেয়েছে। পুত্র আর তাদের বধূদের নিয়ে একটা ভরা সংসার চেয়েছে। বউ আমার কাছে কিছু একটা চেয়েছে আর আমি তাকে তা দিব না, এটা আজ পর্যন্ত কোনোদিন হয়নি, আর ভবিষ্যতেও কোনোদিন হবে না ইনশাল্লাহ। রাহাত নিশ্চুপ হয়ে জাবিহানের সব কথা শুনছে। তার চোখেও ক্রোধ ভেসে ওঠে আস্তে আস্তে। জাবিহান পুনরায় বলে, এখানে আসার আগ পর্যন্ত আমি শিওর ছিলাম না যে মেহরিমার গায়েব হওয়ার পেছনে তোমার হাত রয়েছে। আমি জাস্ট ধারণা করেছিলাম, কিন্তু আমার প্রশ্ন করার পর তোমার চমকে যাওয়াটা আমায় আরও একবার প্রমাণিত করে দিল আমার ধারণা ভুল ছিল না। তুমি বলবে না তো? ঠিক আছে, এই জাভিয়ান জানে কিভাবে গর্তের সাপ বের করতে হয়। কিন্তু তোমায় একটা কথা বলে যাচ্ছি, আজ থেকে তোমার সাথে আমাদের সকল প্রকার সম্পর্ক শেষ, সেটা পারিবারিক হোক বা ব্যবসায়িক হোক না কেন। তোমার কোম্পানির সাথে আমার কোম্পানির বর্তমান 3টা প্রজেক্টও আমি ক্যান্সেল করলাম। সেই সাথে আমি এটাও দেখব তুমি নতুন প্রজেক্ট কিভাবে পাও। প্রশ্নটা যখন প্রতিশোধ নেওয়ার, তখন জাভিয়ান তালুকদার নিষ্ঠুরতার সকল সীমা ছাড়িয়ে যেতে পারে। আসছি, ভালো থেকো। জাবিহান কথাগুলো বলে আসতে নিল, তখনই মুনতাহা তার পেছনে ডেকে বলে, ভাইয়া কিছু মুখে না দিয়ে চলে যাচ্ছেন, বোনের সাথেও বুঝিয়ে রাগ করে আছেন। কথাগুলো বলতে বলতে মুনতাহা বেগম নাস্তার ট্রেটি টেবিলের উপরে রাখে। জাবিহান তার কথা শুনে পেছনে ফিরে বলে, বোনদের সাথে ভাইয়েরা কোনোদিন রাগ করে থাকতে পারে না। তাহলে কিছু অন্তত মুখে দিয়ে যান, এভাবে খালি মুখে গেলে আমার ভীষণ খারাপ লাগবে।
জাবিহান মুনতাহার মন রক্ষার জন্য এক পিস আপেল মুখে দেয়। জাবিহান চলে আসার আগে রাহাতের একদম কাছে এসে বলে, সময় থাকতে যত্ন করা শিখো রাহাত। একটা হিরে পেয়েও হেলাফেলা করছো, পরে না এর জন্য কাঁদতে হয় তোমায়। কথাটা বলেই জাবিহান গটগট করে হেঁটে চলে যায়। মুনতাহা রাহাতের দিকে একবার তাকিয়ে সেও চলে যায়। একা ড্রয়িং রুমে রয়ে যায় শুধু রাহাত। সব থেকেও আজ তার কিছুই নেই, একজন আপন মানুষ থেকেও নেই। শুনশান এক রাস্তায় প্রাণপণে ছুটে চলছে এক রমণী। পেছনে কিছু হায়না তার নারিকায়া নিজেদের বিষাদ কুৎসিত থাবা বসানোর প্রয়াসে ধাওয়া করছে। দৌড়াতে দৌড়াতে রমণীটির শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। এমনিতেই দুদিনের জ্বরে শরীরের গাঁটে গাঁটে ব্যথা ছড়িয়ে পড়েছে, তার উপর আজ জীবিকা নির্বাহের তাগিদে বের হয়ে এমন ঘটনার সম্মুখীন হতে হলো। এক সময় তার পক্ষে আর দাঁড়ানো সম্ভব হয়ে ওঠে না। পায়ের শক্তি ফুরিয়ে আসে, মাথা ঘুরিয়ে চোখ ঝাপসা হয়ে আসে। শরীরের চেতনা হারিয়ে পা ভেঙে মাটিতে মুখ থুবড়ে পড়ে যেতে নেয়। ঠিক তখনই এক পুরুষালী হাত তাকে নিজের বাহু ধরে আগলে নেয়। পুরোপুরি অবচেতন হওয়ার আগে শুনতে পায় বহুত পরিচিত সেই সম্বোধনটি। নিশুতি রাত, নিস্তব্ধ গভীরে হারিয়ে যাওয়া এক আবেশের মুহূর্ত। আবসা আলোয় মরানো ঘরটি যেন নীরব কোনো কবিতা, যেখানে দুটি ভালোবাসার পাখি শুয়ে আছে নিঃশব্দে, একে অপরের গভীর আগলে। এমনভাবে লেপ্টে রয়েছে তারা, যেন এই ছোঁয়া না থাকলে মুছে যাবে অস্তিত্ব, হারিয়ে যাবে কোনো অচেনা শূন্যতায়। তাদের বুকের গভীরে জমে থাকা ভয়, হারিয়ে ফেলার আবার একা হয়ে যাওয়া। কারণ এই মানুষটিকে পেতে হয়েছে অনেক তীব্র ঝড়, ব্যথা আর অপেক্ষার ভেতর দিয়ে হেঁটে। তাই তো আজ ভালোবাসার এই মুহূর্তে তারা ধরে রেখেছে একে অপরকে এমনভাবে, যেন বিচ্ছেদের নির্মম যন্ত্রণা আর কখনো না আসে। হায়া সিলিংয়ের দিকে তাকিয়ে ভাবছে মেহরিমার কথা। আশিয়ানের হেলথ নিয়ে এতটা বিজি হয়ে গিয়েছিল, সে বিয়ের ওইদিকে কোনো খোঁজখবর জানতো না। তার মা অবশ্য একবার বলেছিল তার ভাইয়ের বিয়ে আমাদের ভালোবাসার মানুষের সাথেই হচ্ছে, কিন্তু নামটা শুনেও খেয়াল করেনি। সে যদি খেয়াল করতো তাহলে আজ তার বড়দা ভাইয়ের এতটা কষ্ট সহ্য করতে হতো না। ভালোবাসায় বিচ্ছেদের কষ্ট কতটা নির্মম হয় সে তো জানে। সেই একই যন্ত্রণার মধ্য দিয়ে তার বড় ভাই যাচ্ছে, বিষয়টি তাকেও পীড়া দিচ্ছে। তার ব্রেনের সাথে হাতও চালিয়ে যাচ্ছে। বুকের উপর শুয়ে থাকা ব্যক্তিগত পুরুষটির মাথায় হাত বুলিয়ে দিচ্ছে তাকে কিছুটা স্বস্তি দেওয়ার জন্য। হুট করে লোকটার মাথায় আবার ব্যথা শুরু হলে আশিয়ানের থেকে হায়াই বেশি অস্থির ও ভয় পেয়ে যায়। আশিয়ান তার এমন অস্থিরতা দেখে হায়ার বুকে শুয়ে তাকে মাথায় হাত বুলিয়ে দিতে বলে। হাত বুলিয়ে দেওয়ায় এক সময় আশিয়ান আরামে ঘুমিয়ে পড়লেও হায়া এখনো জেগে আছে। বিভিন্ন কারণে সে ইদানিং রাতে ঘুমাতে পারছে না। আশিয়ান একটু নড়ে চড়ে উঠায় হায়া তার হাত চালানো থামিয়ে দেয়। নড়তে চড়তে এক সময় আশিয়ানের ঘুম ছেড়ে যায়। সে মাথা উঠিয়ে হায়ার দিকে তাকালে দেখতে পায় হায়া তার দিকেই তাকিয়ে আছে। আশিয়ান তার বুকে থুতনি ঠেকিয়ে ঘুমু ঘুমু কণ্ঠে বলে, ঘুমাওনি যান? কথাটা যেন হায়ার বুকে গিয়ে লাগে। ভালোবাসার মানুষটির এমন নেশা ধরানো কণ্ঠে হায়ার ঘোর লেগে যায়। হায়া কাঁপা কাঁপা গলায় বলে, না, আসছিল না ঘুম। হায়ার এমন সারা সারা গলা শুনে আশিয়ানের কপালে ভাঁজ পড়ে। মেয়েটা তোতলাচ্ছে কেন? আশিয়ান বলে, আমি বুকে শুয়েছি বলে সমস্যা হচ্ছে, উঠে যাব? আশিয়ানের কথা শুনে হায়ার সব ঘোর টোর টাই টাই ফিস হয়ে যায়। সে তরাক করে আশিয়ানকে জাপটে ধরে ধমক দিয়ে বলে, বলেছি আমি, সমস্যা হচ্ছে আমার। বেশি বোঝেন কেন? সবসময় ঘুমান চুপচাপ। কথাটা বলেই আশিয়ানের মাথা চেপে ধরে নিজের বুকে, তারপর আবারও হাত বুলিয়ে দিতে থাকে। আশিয়ান হায়ার কথা শুনে নিঃশব্দে হেসে দেয়। তারপর মুখটা আস্তে আস্তে উপরে এনে তার গলায় মুখ গুজে দেয়। কোনো কথাবার্তা ছাড়াই ছোট্ট ছোট আদরে ভরিয়ে দিতে থাকে হায়ার গলদেশ, কাঁধ ও বুকের কাছের কিছু অংশ। আশিয়ানের এমন কাণ্ডে হায়ার চলতে থাকা হাতটা থেমে যায়। সারা শরীরে এক আলাদা ধরনের শিহরণ বয়ে যায়। সে এক হাত দিয়ে আশিয়ানের কাঁধ খামচে ধরে, আর এক হাত দিয়ে বেডশিট। আশিয়ান কিছু সময়ের জন্য তার অসুস্থতার কথা ভুলে গিয়েছিল। হায়ার ঘন হয়ে আসা নিঃশ্বাস তার কাঁধে পড়ছে।
তার স্পর্শ আরো গভীর হতে শুরু করে, সেই সাথে খানিকটা পীড়াদায়কও। আশিয়ান তার কাজ করতে করতেই এক হাত দিয়ে হায়ার লেডিস শার্টের বোতাম খুলতে শুরু করে। দুটো বোতাম খুলতেই হায়া ঠাস করে চোখ মেলে তাকায়। সে আশিয়ানের স্পর্শে এতটাই ডুবে গিয়েছিল যে তার অসুস্থতার কথাটাও মাথা থেকে কয়েক সেকেন্ডের জন্য বের হয়ে গিয়েছিল। কিন্তু আশিয়ান যখন তার শার্টের বাটন খোলা শুরু করে তখন সে বুঝতে পারে আশিয়ান কি চাইছে। হায়া বড়সড় শ্বাস ফেলে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে, কিন্তু তেমন একটা সফল হয় না। আশিয়ান আরেকটা বাটন খোলার আগেই হায়া তার হাত ধরে ফেলে, কাঁপা কাঁপা গলায় বলে, আপনি অসুস্থ আশিয়ান, এখন না প্লিজ। এখনই যান প্লিজ। কথাটা বলে আশিয়ান হায়ার কাঁধ থেকে মুখ তুলে নিজেদের অধর এক করে দেয়। উন্মাদের মতো শুষে নিতে থাকে হায়ার অষ্টসুধা, সেই সাথে তার অবাধ্য হাতের স্পর্শ তো রয়েছে। আশিয়ানের এমন উন্মাদনায় সাড়া না দিয়ে পারে না হায়া। সেই আশিয়ানের জন্মদিনের রাত্রে তারা কাছাকাছি এসেছিল। তারপর তো আশিয়ানের অ্যাক্সিডেন্ট, বিয়ের ঝামেলা, সব মিলিয়ে বেহাল অবস্থায় ছিল তাদের। আজ এতগুলো দিন পর আবার একটু কাছে আসার, ভালোবাসার সুযোগ পেয়ে হাতছাড়া করতে চাইছে না কেউই। তারা দুজন যখন একে অপরকে ভালোবাসার ছোঁয়া দিয়ে রাঙিয়ে দিতে ব্যস্ত, তখন হায়ার অসভ্য ফোনটা কর্কশ সুরে বেজে ওঠে। প্রথমে তারা পাত্তা না দিলেও তিনবারের বেলায় হায়া নিজেও একটু বিচলিত হয়ে পড়ে। সে বহু করে নিজের অধর মুক্ত করে আশিয়ানের থেকে, তারপর আশিয়ানের পাশ হাতড়ে ফোনটা বের করে। হায়া ফোনটার দিকে তাকিয়ে দেখে আদিবা ফোন দিয়েছে। এত রাতে ফোন করলো কেন? ওই বাড়িতে কারো কিছু হয়নি তো আবার? বর্দা ভাই নিজের কোনো ক্ষতি করে দেয়নি তো আবার? প্রশ্নগুলো মনে হতেই এক অজানা ভীতি তাকে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরে। আশিয়ান তার হাত থেকে ফোনটা কেড়ে নিতে চাইলে হায়া তার মাথায় পিঠে হাত বুলিয়ে দিয়ে শান্ত করতে করতে বলে, আপনি একটু শান্ত হন। ওই বাড়ি থেকে ফোন দিয়েছে, এত রাতে ফোন দিয়েছে, নিশ্চয়ই কোনো কারণ আছে। আমি একটু কলটা রিসিভ করি প্লিজ। আশিয়ান হায়ার কথা শুনে তার কাঁধে মুখ গুজে শান্ত করার চেষ্টা চালায়। হায়া ফোনটা রিসিভ করে কানে ধরে। ফোনটা রিসিভ হতেই ও পাশ থেকে আদিবা হুড়মুড়িয়ে বলা শুরু করে, হায়া, জাহান ভাইয়া বিয়ে করে ফেলেছে। জাহান বিয়ে করে ফেলেছে? কাকে? মেহরিমা গায়েব, আর জাহান বিয়ে করে ফেললো? তাহলে মেহরিমার কি হবে? প্রশ্নগুলো হায়ার মাথায় ঝড় তুলতে শুরু করে। হায়া বেশ খানিকটা জোরেই বলে, বড়দা ভাই বিয়ে করে ফিরেছে? কাকে, কখন, কেন? বড়দা ভাই বিয়ে করে ফেলে মেহুর কি হবে এখন? সবগুলো প্রশ্ন এক নিঃশ্বাসে করে তারপর শ্বাস ফেলে। অন্যদিকে আশিয়ান হায়ার কথা শুনে বড় বড় চোখ করে তার দিকে তাকায়। জাহান মেহরিমার জন্য কতটা পাগল আর কেমন পাগলামি করতে পারে সেটা সেও দেখেছে। তাহলে আজ হঠাৎ কাকে বিয়ে করে ফেললো? আদিবা হায়ার পর পর প্রশ্ন শুনে একটু বিরক্ত হয় বটে। মেয়েটা বড্ড অধৈর্য। সে হায়াকে বলে, আমাকে বলতে তো দিবি পুরো কথা। আচ্ছা বল। আশিয়ান হায়াকে ইশারায় বলে ফোনটা লাউড স্পিকারে দিতে। হায়া তাই করে। তারপর দুজন শুনতে পায় আদিবা বলছে, আজ বাবাই কোথা থেকে জানি খবর পেয়েছে মেহু চট্টগ্রাম আছে। এই কথাটা জাহান ভাইয়াকে বলতেই সে রওনা হয় চট্টগ্রামের উদ্দেশ্যে। জাইনও গিয়েছিল, একটু আগে এসেছে। এখন জাইন বলল ভাইয়া আর মেহু নাকি চট্টগ্রামে বিয়ে করে ফেলেছে। আদিবার কথা শুনে হায়া আর আশিয়ান স্বস্তির নিঃশ্বাস ফেলে। হায়া বলে, যাক আলহামদুলিল্লাহ, দুই পাগল অবশেষে এক সুতায় বাঁধা পড়লো তো। কিন্তু ভাইয়া তো ঠিক নেই। হায়া এসেছে পর থেকে দেখছি মেহুর সাথে রাগারাগি করছে। মেহুকে কাঁদতে দেখে একবার মারতেও গিয়েছে। ভাইয়ার এমন রূপ দেখে মেহু ভয় পেয়ে আরও কাঁদছে। বাবাই তাকে ধমক ধামকে কোনো মতো বসিয়ে রেখেছে, কিন্তু তাও ভাই একটু পরপর ফুঁসে উঠছে। কথাটা শুনে হায়ার চোখ বড় বড় হয়ে যায়। তার ভাই মেহরিমাকে মারতে গিয়েছে, অবিশ্বাস্য বিষয় তার কাছে। কি বলিস? ভাইয়া এমন করছে কেন? মেহরিমা একটা ভুল করেছে বুঝলাম, কিন্তু ভাইয়া তো জানে মেহরিমা কেমন। তাহলে ওই বিষয় নিয়ে এখন রাগারাগি করে লাভ আছে কোনো? উল্টো সম্পর্ক আরো খারাপ হয়ে যাবে। ভাইয়া হয়তো মেনে নিতে পারছে না মেহু ওনাকে ছেড়ে গিয়েছে। তার দিকটাও তো ভেবে দেখতে হবে। সে তো মেহরিমাকে কম ভালোবাসেনি। মেহরিমা এমন অন্যের কাছে ভাইয়াকে ছেড়ে দেওয়ায় সে ভীষণ কষ্ট পেয়েছে। সেটা তার চেহারা দেখে যে কেউ বলে দিতে পারবে। আচ্ছা তুই আম্মুর কাছে ফোনটা দে। আদিবা ফোনটা হানিয়াকে দেয়। হায়া তার মাকে বলে, আম্মু, বড়দা ভাই নাকি রাগারাগি করছে। হ্যাঁ রে মা, ছেলেটা এতদিনের রাগ আজ যেন জ্বালামুখী হয়ে বের হচ্ছে। মেয়েটা জাহানের এমন আচরণ দেখে আরও কাঁদছে। শোনো না, তুমি আজকে মেহুকে তোমার সাথেই রাখো।
আর পাপাকে ভাইয়ার সাথে পাঠিয়ে দাও। এই দুজনকে তোমরা দুজন বুঝাও তারা কি কি ভুল করেছে আর করছে। বর্দা ভাই পাপার কথা নিশ্চয়ই শুনবে, আর আমি কাল সকালেই আসছি। আচ্ছা, রাখি তাহলে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ। হানিয়া ফোনটা কেটে দেয়। এতক্ষণ চুপ করে আশিয়ান সব কথা শুনছিল। হায়া ফোনটা বালিশের পাশে রেখে আশিয়ানের দিকে তাকালে দেখতে পায় আশিয়ানও তার দিকে তাকিয়ে আছে। হায়া মাথাটা বালিশ থেকে উঠিয়ে আশিয়ানের কপালে টুপ করে একটা চুমু দিয়ে আবারও শুয়ে পড়ে। তার মনটা খুশি খুশি, তাই আদর দিল একটু। হায়া উৎফুল্ল চিত্তে বলে, আশিয়ান আমি না ভীষণ খুশি, অবশেষে ভাইয়ার মিহু এক হলো। বইয়ের খুশি দেখে আশিয়ান আরো দ্বিগুণ খুশি হয়ে যায়। সে হাসি হাসি মুখ দিয়ে বলে, আমিও খুশি। তা তোমার ভাইয়ের বিয়ে হলো, আমি মিষ্টি মুখ করলে না? হায়া আশিয়ানের কথা শুনে বলে, মিষ্টি খাবেন এত রাতে? আচ্ছা শুনুন, আমি নিজে থেকে গিয়ে নিয়ে আসছি। নিচের থেকে আনা লাগবে না, তোমার কাছে যেটা আছে সেটাই দাও। হায়া তার কথা না বুঝতে পেরে অবুঝের মতো বলে, আমার কাছে তো কোনো মিষ্টি নেই। কোন মিষ্টির কথা বলছেন আপনি? আশিয়ান হায়ার ঠোঁটে নিজের আঙ্গুল দ্বারা স্লাইড করতে করতে বলে, এর চেয়ে সুস্বাদু মিষ্টি আমার কাছে আর দুটো নিয়ে যান, একদম ইয়াম্মি ইয়াম্মি। কথাটা বলে সে আবারও হায়ার ওষ্ঠে নিজের ওষ্ঠ মিলিয়ে দেয়। তাদের অসম্পূর্ণ কাজটা সম্পূর্ণ করতে থাকে, একে অপরকে রাঙিয়ে দিতে থাকে নিজেদের ভালোবাসার রঙে। গুনগুনিয়ে কান্নার আওয়াজে জাহানের রাগটা চিরচিরিয়ে বাড়তে থাকে। ঢাকায় আসার পুরোটা রাস্তা এমন গুনগুন আওয়াজ শুনতে শুনতে এসেছে। কয়েকবার ধমক দিয়েও কোনো লাভ হয়নি। জাহান রাগ দমন করতে না পেরে বিকট আওয়াজে আবারও ধমকে উঠে বলে, এই তুই চুপ করবি নাকি কানে নিচে একটা দেয়া লাগবে? এই কে মরছে তোর যে তখন থেকে কেঁদেই চলেছিস? নাকি আমাকে বিয়ে করে আফসোস হচ্ছে? শোন, আফসোস হোক আর যাই হোক, আজ থেকে আমি মরার আগ পর্যন্ত তোকে আর আমার সাথেই থাকতে হবে। না না, আমি মরার পরও তুই কারো হতে পারবি না। চুপ, একটা আওয়াজ যদি আমি শুনেছি তাহলে কিন্তু খবর করে ছাড়বো তোর। জাইন আর আদিবাদ জাহানের এমন হুঙ্কার শুনে ভয় পেয়ে যায়। জাইন জাহানের যমজ ভাই হয়েও আজ পর্যন্ত তাকে কখনোই এমন বিভৎস রকমের রেগে যেতে দেখেনি। হানিয়া জাভিয়ান ও বড় ছেলের এমন রাগ দেখে চমকে গিয়েছে। 3 ছেলেমেয়ের মধ্যে এই বড় ছেলেটা একটু বেশি চুপচাপ আর শান্ত। জাইন আর হায়া একটু চঞ্চল হলেও জাহান একদম ঠান্ডা। সেই ছেলে এমন রাগ দেখে তার ভীষণ অবাক হয়ে গিয়েছে। একদিকে জাহানের এমন রূপ মেহরিমার কাছেও নতুন। জাহান কখনো তার সাথে এমন ব্যবহার তো দূর, ধমক দিয়ে পর্যন্ত কথা বলেনি। সেই জাহান আজ মারতে যাচ্ছে, এমন ধমকাচ্ছে দেখে মেহরিমার ভয়ে আরও কাঁদছে। হানিয়া ইশারায় জাভিয়ানকে বলে বড় ছেলেকে এখান থেকে নিয়ে যেতে। জাভিয়ান ছেলের কাছে এসে বলে, যথেষ্ট হয়েছে বাবা, আর বকা দিও না মেয়েটাকে। দেখো তোমাকে ভয় পাচ্ছে মেয়েটা। তুমি আমার সাথে চলো, ফ্রেশ হয়ে কিছু খেয়ে ঘুমাবে, কাল সকালে বাকি বিষয় দেখা যাবে। জাহান যেতে চায় না জাভিয়ানের সাথে। জাইন আর জাভিয়ান টেনে তাকে নিয়ে যায় রুমে। এইদিকে হানিয়া মেহরিমকে নিজের বুকে আগলে নেয়। পিতামাতাহীন সন্তানদের কষ্ট সে একটু হলেও জানে। রাতের ডিনারটা সকলেই নিজেদের রুমে করে ফেলে। কারো মন মানসিকতা তেমন একটা ভালো নেই, কিন্তু কেউই সারাদিন ভালো করে খায়নি, তাই যার যার রুমে খাবার পৌঁছে দিয়েছে হানিয়া। জাহান খেতে না চাইলেও জাভিয়ান অনেক কষ্টে খাওয়ায়। মেহরিমাকে হানিয়া খাইয়ে তার কাছেই শুয়ে দেয়। মাতৃস্নেহে তাকে আগলে নেয় নিজের আরেক সন্তানের মতো। শুয়ে তার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে তার জীবনের অনেক কথাই শোনায় মেহরিমাকে, যা তার সন্তানরাও হয়তো জানে না। সে মেহরিমাকে বলে, মারে, পুরুষের ভালোবাসা কতটা সুন্দর তুমি কল্পনাও করতে পারবে না। একজন পুরুষ যখন তোমায় নিজের সবটা দিয়ে ভালোবাসবে, তখন সে তোমার জন্য পুরো পৃথিবীর বিপক্ষে গিয়েও দাঁড়াতে 2 বার ভাববে না। আজ তোমায় কিছু কাহিনী শোনাই। এসব কাহিনী আমার সন্তানরাও তেমন একটা জানে না। জাহানের বাবা আমাকে বিয়ে করেছিল একটা প্রতিশোধ নেওয়ার জন্য। প্রথম অনেক কষ্ট দিত। আমি শুধু আল্লাহ রাবুল আলামিনের কাছে ধৈর্য চাইতাম। আমার জীবনের প্রথম পুরুষ সে হওয়ায় বিয়ের পরপরই তাকে ভালোবেসে ফেলেছিলাম। তাই তার দেওয়া কষ্টটা আমার বেশি আহত করত। তার মনে আমার জন্য কিছু ছিল না, এমনটা কিন্তু নয়, কিন্তু সে প্রতিশোধের নেশায় ডুবে গিয়ে সেটাকে ফিল করতে পারতো না।
একসময় তার ভুল ধারণাগুলো নিজ দায়িত্ব নিয়ে ভেঙে দিলাম। সে ক্ষমা চাইল, কিন্তু আমার মন ততদিনে অর্ধমৃত। তাকে অন্য এক নারীর হাতে ছেড়ে দিয়ে চলে গেলাম দূর অজানায়। ভেবেছিলাম আমি দূরে গেলে সকলে ভালো থাকবে, সে ভালো থাকবে। মেহেরিমা অনেক আগ্রহ নিয়ে শুনছে। সে কৌতূহল নিয়ে জিজ্ঞেস করে, তারপর কি হলো আন্টি? আপনারা আবার এক হলেন কিভাবে? আমি হারিয়ে গিয়েছিলাম সবার জন্য। উদ্ভ্রান্তের মতো রাস্তায় হাঁটছিলাম, তখন রাতুল ভাইয়ার গাড়ির সামনে অ্যাক্সিডেন্ট হয় আমার। রাতুল ভাইয়া হলো রাহার বাবা। রাতুলের কথা শুনে মেহেরিমার মুখটা আধারে ছেয়ে যায়। তারা আমায় হসপিটালে নিয়ে চিকিৎসা করায়, আর আমার এমন অবস্থার কারণ জিজ্ঞেস করে। আমি তাদের সবটা বললে তারা আমার দিকে সাহায্য সহানুভূতির হাত বাড়িয়ে দেয়, নিজেদের সাথে করে নিয়ে যায়, আমায় প্রতিষ্ঠিত হতে সাহায্য করে। বিসিএস ক্যাডার হলাম তাদের অনুপ্রেরণায়। আর আল্লাহর অশেষ রহমতে ঢাকায় ট্রেনিংয়ে এসে আবার দেখা হলো তোমার আঙ্কেলের সাথে। জানতে পারলাম আমার চলে যাওয়ায় নাকি সে মানতেই পারেনি। 2.5 বছর পাগল হয়ে এই রূপেই বন্দী ছিল সে। কথাগুলো বলতে বলতে হানিয়ার গলা ভারী হয়ে আসে। চোখে অল্প বিস্তর অশ্রুদের আনাগোনাও দেখা মিলে, কিন্তু সেগুলো গড়িয়ে পড়ে না। মেহেরিমা এইসব শুনে হাঁ করে তাকিয়ে থাকে হানিয়ার দিকে। সে ভাবতে থাকে ঠিক কতটা ভালোবাসলে একজন পুরুষ তার ভালোবাসার মানুষটিকে হারিয়ে পাগল হয়ে গিয়েছিল। হানিয়া আবার বলা শুরু করে, আমি তার জীবনে ফিরে আসার কিছুদিন আগে তার অবস্থা একটু শিথিল হয়েছিল, কিন্তু পুরোপুরি ভালো হয়নি তখনও। আমি বিগত বছরগুলো ঘটনা জানতে পেরে তার থেকে আর মুখ ফিরিয়ে রাখতে পারলাম না। তাকে ক্ষমা করে পুনরায় শুরু করলাম সংসার। আলহামদুলিল্লাহ, আজ 31 বছর পার হয়ে কয়েক মাস পর 32-এ পা দিবে আমাদের সংসার। তোমাকে এইসব বলার কারণ কি জানো? মেহেরিমা অবুঝের মতো মাথা নাড়ায়। সে জানে না কেন বলল হানিয়া এসব। হানিয়া বলে, আমি ফিরে এসেছি। সাফিয়ানকে যেমন উদ্ভ্রান্তের মতো পেয়েছিলাম, তুমি চলে যাওয়ার পর আমার জাহানেরও সেই অবস্থা হয়ে গিয়েছিল। সে কিছু খেত না, কারোর সাথে কথা বলতো না, নিজের বা তার কাজের প্রতি কোনো খেয়াল ছিল না। আমার পরিপাটি গুছানো ছেলেটা কেমন ছন্নছাড়া হয়ে গিয়েছিল। শুধু কান্না করতো আর বলতো, আম্মু, আমি ওকে আমার সবটা দিয়ে ভালোবেসেছিলাম, ও তাও কেন আরেকজনের কথায় আমায় ছেড়ে চলে গেল? আমার কেন ভালোবাসলো না? আমার মতো করে ওকে আমার কাছে এনে দাও আম্মু। হানিয়ার কাছ থেকে জাহানের এমন দুর্দশার কথা শুনে মেহেরিমা নিজের চোখের পানি আটকে রাখতে পারে না। 2 হাত দিয়ে মুখ ঢেকে হু হু করে কেঁদে দেয়। সেও তো জাহানের ভালো থাকার কথা ভেবেই তাকে ছেড়ে দিয়েছিল। সে যে এতিম, তার জন্ম পরিচয়ের কোনো ঠিক ঠিকানা নেই, আর নাই বা আছে স্টেটাস। সে কি জাহানের পাশে মানায় না তো। জাহানরা হাই ক্লাস ফ্যামিলির লোক, আর তার তো কোনো ক্লাসই নেই। এতিমদের আবার ক্লাস হাই, এসব তার মাথায় ঢুকিয়েছে রাহাত। বেশ কয়েকদিন সময় নিয়ে ভালোভাবে তার ব্রেন ওয়াশ করেছে, যার কারণে সে জাহানের ভালোবাসার কথা না ভেবে তাকে ভবিষ্যতে যাতে কারো কাছে থেকে কটূক্তি শুনতে না হয় তাই তো রাহার কাছে ছেড়ে চলে গিয়েছিল। কিন্তু সে তো ভাবতে পারেনি জাহান এতটা কষ্ট পাবে, নিজের এমন হাল করবে। হানিয়া তাকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দিয়ে তাকে শান্ত করার চেষ্টা করে। হুশ, কাঁদে না আর। আহা, মেয়ে দেখো কথার আগে কান্না করে। এত কান্না করলে শরীর খারাপ করবে তো মামনি। কান্না থামাও, না হলে আমি কিন্তু এবার জল্লাদ শাশুড়ির রূপ নিব। এতদিন ছিলাম বান্ধবীর মা, আজ থেকে তোমারও মা। তাই কথা না শুনলে কান মলে দিতে 2 বারও ভাববো না কিন্তু। মেহেরিমা হানিয়াকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। হানিয়া সময় দেয় তাকে শান্ত হতে। মেহেরিমার কান্না থেমে গেলেও তার ফুপানো বন্ধ হয় না। সে ফুপাতে ফুপাতে বলে, আন্টি, আমিও তো তার ভালোর জন্য ছেড়ে গিয়েছিলাম। আমি যে এতিম আন্টি, আমার কোনো জন্ম পরিচয় নেই। তাকে যখন কেউ জিজ্ঞেস করবে তার বইয়ের বাবাকে, তারা কোথায় বা কি করে, তখন তো তাকে বিব্রতকর অবস্থায় পড়তে হবে। আমি তো এমন বিব্রতকর অবস্থায় দেখতে পারবো না বলেই দূরে চলে গিয়েছিলাম। ভালো তো আমিও বাসি তাকে আন্টি, ভালোবাসি বলেই তাকে লজ্জা বিব্রতকর পরিস্থিতিতে দেখতে পারবো না বলেই গিয়েছিলাম। রাহাত আঙ্কেল বলেছিলেন বিয়ে করলে নাকি একসময় ঠিক হয়ে যাবে, রাহা নাকি তাকে সামলে নিতে পারবে, তাই তো চলে গিয়েছিলাম। কিন্তু আমি কখনো কল্পনাতেও ওনার এমন দুর্দশার কথা ভাবিনি।
কথাগুলো বলতে বলতে মেহেরিমা আবারও কাঁদতে থাকে। হানিয়া তাকে বলে, তুমি তোমার পিতামাতার পরিচয় না, নিজের আলাদা পরিচয় পরিচিত হবে। আমাকে দেখো, আমি কি তোমার আঙ্কেলের কাছে ফিরে আসার পর চাকরিটা আর কন্টিনিউ করতে চাইনি? পুরো দোস্তর গৃহিণী হয়ে চেয়েছিলাম, কিন্তু উনি আমার এক গুরু দায়িত্ব দিলেন। বললেন সমাজে সব স্ত্রীরা তো তাদের স্বামীর নামে পরিচিত হয়, আমি আমার স্ত্রীর নামে পরিচিত হতে চাই। আমায় বললেন সমাজে যেন তুমি ওয়াইফ অফ জাভিয়ান তালুকদারের নামে পরিচিত না হয়ে আমি যেন হাজবেন্ড অফ হানিয়া মির্জা নামে পরিচিত হতে পারি। তারপর লেগে পড়লাম দায়িত্ব পালন করতে। আলহামদুলিল্লাহ, আমি সেই দায়িত্ব পালনে সফল হয়েছি। তেমনি তুমিও নিজের আলাদা পরিচয় তৈরি করবে। তুমি অন্যের নামে না, নিজের নামে পরিচিত হবে। আমাদের পরিবারের মেয়েদের প্রতিষ্ঠিত হওয়ার বিষয়ে কঠোর নজর রাখা হয়। সংসার নিয়ে তেমন চাপ নেবে না। আমায় আল্লাহ তাআলা যতদিন সুস্থ রেখেছেন ততদিন আমি সংসারের দেখভাল করব। তোমরা দুই যা মন দিয়ে লেখাপড়া করবে আর মিলেমিশে থাকবে, এইটুকুই আমার চাওয়া। কি পারবে না মামনি? মেহেরিমা হানিয়ার কথা শুনে অনেক অনুপ্রাণিত হয়, সেই সাথে মুগ্ধও হয় তার মন মানসিকতা দেখে। সে হানিয়াকে জড়িয়ে ধরে বলে, পারবো আন্টি, আপনি শুধু আমাদের পাশে অভিভাবক হয়ে থাকেন, আমরা সব পারবো ইনশাল্লাহ। আরেকটা কথা, এখন কিন্তু আমি আর তোমার বান্ধবীর মা নই, তোমার শাশুড়ি। তাই আন্টি ডাকলে কিন্তু বকা দিব আমি। আদিবার মতো আমায় আম্মু ডাকতে হবে বলে দিলাম আমি। মেহেরিমা একটু লজ্জা পায় তার কথায়। সে আমতা করে বলে, আচ্ছা আন্টি। কথাটা বলেই সে জিভে কামড় দেয়। তারপর হানিয়ার দিকে তাকিয়ে দেখে সে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। মেহেরিমা হুড়মুড়িয়ে বলে, সরি আম্মু। হানিয়া হেসে দেয়। তারপর দুজনে আরও কিছু কথা বলে ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠে হানিয়া মেহেরিমাকে একটা মেরুন রঙের একটা শাড়ি পরতে দেয়। নতুন বউ, তাই শাড়ি পরাটা আবশ্যক। হানিয়া নিচে চলে যায় ব্রেকফাস্ট বানাতে আর মেহেরিমাকে শাড়ি পরে নিচে আসতে বলে। মেহেরিমা শাড়িটা পরে মাথার চুলগুলো মাছ বরাবর সিঁথি কেটে ছেড়ে দেয়। গোসল করায় চুলগুলো ভিজে থাকায় ছেড়ে রেখেছে। মাথার ঘোমটাটা দিয়ে নিচে নেমে আসে। জাহান, জাহিন আর জাভিয়ান তখন মর্নিং ওয়াক করে ফিরছে বাসায়। কলিং বেল বাজার শব্দ শুনে মেহেরিমা এগিয়ে যায় দরজা খুলতে। সে দরজা খুলে দিতেই জাহান জাহিনের সাথে কথা বলতে বলতে বাসায় প্রবেশ করে। মেহেরিমাকে খেয়াল করেনি সে। জাভিয়ানও ফোনে কথা বলতে বলতে ভেতরে চলে আসে। তারা তিনজন সোফায় গিয়ে বসতেই মেহেরিমা ডাইনিং টেবিল থেকে তিনজনের জন্য 3 গ্লাস পানি নিয়ে আসে। জাভিয়ানকে পানির গ্লাসটা এগিয়ে দিতেই জাভিয়ান হালকা হেসে বলে, ধন্যবাদ মামুনি। মেহেরিমা মুস্কি হেসে জাহান আর জাহিনের দিকে এগিয়ে যায়। জাহিনকে পানিটা দিতে সেও বলে ওঠে, ধন্যবাদ ভাবি সাহেবা। একটু টেনে টেনে দুষ্টুমি করে কথাটা বলে জাহিন। এইদিকে জাহিনের ভাবি সাহেবা ডাক শুনে জাহান ফোন থেকে চোখ তুলে তার দিকে তাকায়। আর এই তাকানোটাই যেন তার সর্বনাশের কারণ হয়ে দাঁড়ায়। মেহেরিমাকে আজ প্রথম শাড়ি পরায় দেখছে সে। শাড়ি পরুয়া মেহেরিমাকে এত মোহনীয় লাগছে যে জাহান পানির গ্লাসটা না নিয়েই হাঁ করে তার দিকে তাকিয়ে আছে। মেহেরিমা লজ্জা পেয়ে যায় জাহানের এমন করে তাকানোতে। তার চিবুক জোড়া রক্তিম আভা ছড়িয়ে পড়ে। আর চোখে জাহিনের দিকে তাকিয়ে দেখে সে মিটিমিটিয়ে হেসে তাকিয়ে আছে জাহানের দিকে। এটা দেখে মেহেরিমা আরও লজ্জা পেয়ে যায়। মেহেরিমা গলা খাকারি দিয়ে মিনমিনিয়ে বলে, পানিটা নিন। জাহানের ঘোর তখনও ভাঙেনি। সে সম্মোহনীয় দৃষ্টি নিয়ে মেহেরিমার হাত থেকে পানিটা নেয়। জাহান পানির গ্লাসটা নিতেই মেহেরিমা ট্রেটা নিয়ে তড়িঘড়ি করে সেখান থেকে কিচেনে চলে যায়। তার চলে যাওয়ার পর জাহানের ঘোর ভাঙে। সে চোখ নামিয়ে একবার হাতের গ্লাসটার দিকে তাকায়, আরেকবার তার বাবা আর ভাইয়ের দিকে তাকায়। জাভিয়ান পুরো বিষয়টা খেয়াল করেছে আর ফোন চালানোর বাহানায় মিটিমিটি হাসছে। বাবাকে হাসতে দেখে জাহানও লজ্জা পেয়ে যায়। জাহিনের দিকে তাকিয়ে দেখে তার গুণধর ভাই দাঁত সবগুলো বের করে হাসছে। জাহান জানে জাহিন এখন তাকে লজ্জার সাগরে ডুবিয়ে মারার পায়তারা করছে। তাই সে পানিটা এক ঢোকে শেষ করে সেখান থেকে উঠে হাঁটা লাগায় নিজের রুমের উদ্দেশ্যে। কয়েকটা সিঁড়ি উঠতেই নিচে বাবা আর ভাইয়ের হাসির আওয়াজ শুনতে পায়। তার মুখেও হাসি ফুটে ওঠে। মাথার পেছনের দিকে চুলকাতে চুলকাতে বিড়বিড়িয়ে বলে,
বিয়ে হতে না হতেই আমার চরিত্র দোষের মিশনে নেমে গিয়েছে। হসপিটাল থেকে মাত্রই ফিরল আফিফ। কলিং বেল দিতেই তাদের বাড়ির হেল্পিং হ্যান্ড মহিলাটি দরজা খুলে দেয়। তার কাছে মায়ের ও স্ত্রীর কথা জানতে চাইলে সে জানায় আজ শাশুড়ি তার একমাত্র পুত্রবধূকে নিয়ে কিচেনে কি জানি করছে। কাজটা করার ইচ্ছে প্রথমে রাহাই প্রকাশ করেছে বলে আফরা দ্বিগুণ উৎসাহ নিয়ে তাকে সাহায্য করছে। হেল্পিং হ্যান্ডের কাছে এমন উদ্ভট কথা শুনে আফিফের কপালে কয়েকটা ভাঁজ পড়ে। কি করতে চাইছে মেয়েটা, তাও আবার কিচেনে? আম্মুর আবার তাকে শেখাচ্ছে, তার মানে মামলা বড়সড় কিছু। সে জিজ্ঞেস করে, আপনি দেখেননি খালা ওরা দুজন কি করছে? না গো আফিফ বাবা, আমারই তো রান্নাঘরে ঢুকবারই দিতেছে না। ও। আফিফ আর কিছু জিজ্ঞেস করার প্রয়োজন বোধ করে না। তার মা যখন রাহার সাথে আছে তখন কোনো গোলমাল হওয়ার চান্স নেই। সে নিজের ঘরে যাওয়ার আগে কাজের খালাকে বলে, খালা আমাকে একটা কফি দিয়েছেন প্লিজ, মাথাটা প্রচণ্ড ধরেছে। আচ্ছা বাবা, তুমি যাইয়া ফ্রেশ হইয়া লও, আমি তোমার কফি নিয়ে আইতাছি। কাজের খালার ভুলভাল ইংরেজি শুনে আফিফের হাসি পায় বটে, কিন্তু সে হাসে না। হাসলে খালা লজ্জা পাবে আর তাকে অপমানও করা হবে। আফিফ তার খালার সম্মতি দিয়ে চলে যায় নিজের ঘরে। ব্যাগটা রেখে জামা কাপড় নিয়ে ওয়াশরুমে শাওয়ার নিতে। যদিও গাটা ম্যাচপ্যাচ করছে, জ্বর আসার পূর্বাভাস, তাও সারা দিনের হাড় ভাঙা খাটুনির পর একটা ওয়ার্ম শাওয়ার না নিলে ক্লান্তিটা যেন রয়েই যায় শরীরে। শাওয়ার নিয়ে চুল মুছতে মুছতে বের হয়ে আসে আফিফ। টাওয়ালটা ব্যালকনিতে মেলে দিয়ে এসে সোফায় গা এলিয়ে দেয়। মাথা ব্যথায় ছিঁড়ে যাচ্ছে। নিজের হাত দিয়ে নিজের মাথায় হালকা করে ম্যাসেজ করতে থাকে। তখনই রুমে আসে রাহা। টুকটুক করে কফির কাপটা নিয়ে এগিয়ে আসে আফিফের দিকে। আফিফ তখন চোখ বন্ধ করে তার মাথা ম্যাসেজ করছে। রাহা হালকা করে গলা খাকারি দিয়ে বলে, আপনার কফি। আফিফ চমকে উঠে রাহার কণ্ঠ শুনে। বাবার আদরের দুলালি হওয়ার কিচেনের ধারের কাছেও যেতে দিত না রাহাত তাকে। নিজের পানিটা পর্যন্ত গড়িয়ে খায় না সে। সেই রাহা আফিফের জন্য কফি নিয়ে এসেছে। বিষয়টা তার কাছে বিস্ময়কর বটে। সে হাঁ করে একবার রাহার দিকে আরেকবার তার হাতের মগটার দিকে তাকায়। রাহা তার এমন রিয়াকশনে একটু বিরক্ত ও অস্বস্তি বোধ করে। সে বলে, কি হলো ধরুন? আফিফ থতমত খেয়ে কফির মগটা হাতে তুলে নেয়। রাহাকে বলে, থ্যাঙ্কস। মেনশন নট। আফিফ একটা সিপ নেয় কফির। এক চুমুক খেতেই সে বুঝে গিয়েছে কফিটা তার মা বা কাজের খালা বানায়নি। একদমই ভিন্ন স্বাদ কফিটার। পরপর আরও কয়েকবার চুমুক দেওয়ার পর সে শুনতে পায় তার সামনে দাঁড়ানোর রমণীটি বলছে, কেমন হয়েছে কফিটা? আফিফ রাহার দিকে তাকিয়ে দেখে রাহা বেশ উদ্গ্রীব হয়ে আছে উত্তরটা শোনার জন্য। তার মানে কফিটা সে বানিয়েছে। আফিফ রাহাকে জিজ্ঞেস করে, আপনি বানিয়েছেন কফিটা? রাহা কয়েকবার মাথা উপর নিচ করে। তার মানে সে বানিয়েছে এবং সে এখন জানতে চাইছে কেমন হয়েছে কফিটা খেতে। আফিফ কথাটা শুনে মুখটা বেশ গম্ভীর করে নেয়। হঠাৎই করে এমন গম্ভীর মুখভয় করায় রাহা ধরেই নেয় খেতে হয়তো ভালো হয়নি কফিটা। মুখটা মলিন করে বলে, ভালো হয়নি তাই না? আই এম সরি, আসলে আমি কখনো এসব করিনি তো, তাই এমনটা হয়েছে। আন্টি আমায় হেল্প করেছে, তাও দিন আমায় মগটা, আমি চেঞ্জ করে আন্টির হাতে বানানো কফি নিয়ে আসি। রাহা কথাটা শেষ করে আফিফের হাত থেকে কফির মগটা নিতে গেলে আফিফ সাথে সাথে মগটা সরিয়ে ফেলে। তার এমন কাজে রাহার কপালে ভাঁজ পড়ে। সে ভ্রুকুচকে বলে, কি হলো দিন, সরলেন কেন? আফিফ তাকে পাল্টা প্রশ্ন করে, আমি কি একবারও বলেছি খারাপ হয়েছে খেতে? না বলেননি, কিন্তু আপনার চোখ মুখ তো অন্য কিছু বলছে। তা কি বলেছে শুনি একটু। বেশ হেয়ালি করে বলে আফিফ। আফিফের এমন হেয়ালিপূর্ণ কথায় রাহার কেন জানি না রাগ হয়। সে তার কোমরে দু হাত রেখে বলে, আপনার চোখ মুখ বলছে কফিটা ভালো হয়নি, এখন দেন মগটা আমার কাছে। লাস্টের কথাটা বেশ ধমকের সুরে বলে রাহা। আফিফ তার এমন ধমক শুনে অবাক হয়ে যায়। তার চেয়ে গুনে গুনে 8.5 বছরের এক পুস্কি কিনা তাকে ধমকাচ্ছে। বিষয়টা বেশ মজার লাগলো। আফিফ কফিতে আরেকটা চুমুক দিয়ে বলে, বাহ, তুমি দেখি রাগও করতে জানো। তা শোনো পুচকিমে, বেশি রাগ করা শ্বাসের জন্য কিন্তু ভালো না। চুল পড়ে গিয়ে অকালেই বুড়ি হয়ে যাবে। তখন আমাকে লোকে বলবে এত সুন্দর হ্যান্ডসাম ডাক্তারের টেকো বউ। প্রথমে পুস্কি, পরে আবার টেকো বউ। আফিফের একের পর এক কথায় রাহার পিনপিনের রাগটা দাবানলের মতো রূপ নেয়।
সে তার ওড়নাটা কোমরের এক পাশে গিট দিয়ে আফিফের কাছে এগিয়ে এসে তার চুল টেনে ধরে। আফিফ রাহার এহেন কাজে হতভম্ব হয়ে যায়। মেয়েটা এতটা রেগে যাবে সে ভাবেনি। রাহা আফিফের চুল টানতে টানতে বলে, অসভ্য ডাক্তার, আমার পুস্কি আর টেকো বলেন, সাহস তো কম না। আজ আপনাকে আমি টেকো বানিয়েই ছাড়বো। রাহার চুল টেনে দেওয়ায় আফিফের অবশ্য ভালোই লাগছে। আগে আদিবা এমন করে চুল টেনে দিত যখন তার মাথা ব্যথা করত, আর আজ রাহা নিজের অজান্তেই আফিফকে প্রশান্তি দিচ্ছে। আফিফ তার ঘাড়ের দিকে ইশারা করে বলে, ঘাড়ের দিকে চুলগুলো একটু টেনে দাও তো। বাহ, তোমার তো হাতে জাদু আছে, আমার মাথা ব্যথা চলে যাচ্ছে। আফিফের মাথা ব্যথা শুনে রাহার হাত জোড়া থেমে যায়। মনের মধ্যে খারাপ লাগা কাজ করে। লোকটা সারাদিন হসপিটালে দৌড়াদৌড়ি করে এসে একটু রেস্ট নিচ্ছিল, আর সে কিনা তার শরীরের খবর না নিয়ে উল্টো ঝগড়া করছে। যেমন তেমন ঝগড়া না, চুলোচুলি মার্কা ঝগড়া। এইদিকে রাহাকে থেমে যেতে দেখে আফিফ বলে, কি হলো, থামলে কেন? আরও দাও, ভালো লাগছিল আমার। আফিফের কথাটা রাহার কাছে ব্যঙ্গাত্মক মনে হলো। সে আফিফের মাথা থেকে নিজের হাত জোড়া সরিয়ে আনে, তারপর অপরাধীর মতো মুখ করে বলে, আই এম সরি এগেন। তা কেন? আপনার মাথা ব্যথা করছিল, আর আমি একের পর এক ব্লান্ডার করে চলেছি। প্রথমে বাজে কফি, এখন আবার চুল টানলাম। আপনার ব্যথা লেগেছে নিশ্চয়ই। নিচের দিকে তাকিয়ে কথাগুলো বলে রাহা। আফিফ তার কথা শুনে হেসে দেয়, তারপর বলে, আমার ব্যথা লাগেনি, বরং ভালো লাগছিল। ডাক্তার হয়েও ওষুধ নেওয়া আমার তেমন একটা পছন্দ না। আগে যখন মাথা ব্যথা হতো তখন তো আদিবা আমার চুল টেনে মাথা ম্যাসেজ করে দিত। তুমি নিজের অজান্তেই আমার পেন কিছুটা কমিয়ে দিয়েছ। সত্যি? হ্যাঁ রে বাবা, সত্যি। রাহা চোখ ছোট ছোট করে বলে, আমি আপনার বাবা? আফিফ রাহার কথায় আবারও থতমত খেয়ে যায়। সে রাহাকে কিছু বলবে তার আগেই রাহা হেসে দেয়। আফিফ হাঁ করে তাকিয়ে দেখতে থাকে তার হাসি। তাদের বিয়ের 2 সপ্তাহ পার হয়েছে কাল। এতগুলো দিনে সে কখনোই রাহাকে এমন প্রাণ খুলে হাসতে দেখেনি। তাই আজ তাকে এমনভাবে হাসতে দেখে আফিফ অবাক হয়ে যায়। রাহা মেয়েটা তার বাবা মায়ের মতো ভীষণ সুন্দর। হাসলে 2 গালে 1 ইঞ্চির মতো ডেবে যায়, মানে টোল পড়ে। টোল পড়া মানুষদের হাসলে কতটা সুন্দর লাগে আশা করি আপনারা জানেন। রাহা নিজের হাসির প্রকোপ কিছুটা কমিয়ে বলে, আপনি কি আমার কথা সিরিয়াস নিয়েছিলেন আফিফ? কেমন থতমত খেয়ে গিয়েছিলেন? কথাটা বলে রাহা আবার হেসে দেয়। তার হাসি দেখে আফিফও হেসে দেয়। ঘাড়ের পেছনের দিকে চুলকে বলে, তেমন কিছু না। তাদের হাসাহাসির মাঝেই নিচ থেকে ডাক আসে ডিনার করার জন্য। আফিফের কফি ততক্ষণে প্রায় শেষ হয়ে গিয়েছে। রাহা মগটা নিজের হাতে তুলে নিয়ে ঘর থেকে বের হতে হতে বলে, তাড়াতাড়ি নিচে আসুন, সবাই অপেক্ষা করছে। আফিফ তাকে পেছন থেকে ডেকে বলে, রাহা শুনুন। জি। রাহা ঘাড় ঘুরিয়ে আফিফের দিকে তাকায়। আফিফ বলে, আপনার হাসিটা সুন্দর, মাঝে মধ্যে এই সুন্দর হাসিটা দেখার সুযোগ এই অদমকেও দিয়েন। আফিফের কথা শুনে রাহা লজ্জা পেয়ে যায়। সেই সাথে মনের কোণে এক ভালো লাগাও কাজ করে। সে কোনো মতে বলে, ধন্যবাদ। কথাটা বলেই রাহা ফুরুত। আফিফ তার পালিয়ে যাওয়া দেখে বুঝতে পারে তার বউ লজ্জা পাচ্ছে। সে নিজে নিজেই কিছুক্ষণ হেসে হাঁটা দেয় নিচে যাওয়ার জন্য। মাথা নিচু করে অপরাধীর ন্যায় সোফায় বসে আছে মেহরিমা। তার ঠিক বিপরীতে পায়ে সোফার বসে আছে হায়া। তীক্ষ্ণ তার দৃষ্টি। হায়া কোনো কথা না বলেই জায়গা ছেড়ে উঠে যেতে নিবে, তখনই মেহরিমা তাড়াহুড়া করে তার কাছে এসে তাকে জড়িয়ে ধরে। হায়া কয়েকবার মেহরিমাকে নিজে থেকে ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু মেহরিমার শরীরের সব শক্তি দিয়ে ধরে রাখায় তেমন একটা সুবিধা করতে পারে না। হায়া হানিয়াকে বলে, আম্মু তোমার বড় ছেলের বউকে বলো আমার ছাড়তে, মেজাজ খারাপ হচ্ছে কিন্তু আমার। ননদের সাথে এত কিসের জড়াজড়ি, আজব তো। হায়ার কথা শুনে মেহরিমা ফুপিয়ে কেঁদে ওঠে। মেহরিমার কান্না শুনে হায়ার রাগ কিছুটা পড়ে যায়, কিন্তু পুরোপুরি যায় না। সে মেহরিমাকে জড়িয়ে না ধরেই বলে, এখন কাঁদছিস কেন? ছেড়ে দেওয়ার সময় একবারও আমাদের কথা মনে পড়েনি? আমার কথা না হয় বাদ দে, আমার ভাইটার কথা তোর একবারও মনে পড়েনি? এতটা কঠোর কি করে হতে পারলি তুই মেহরিমা? এত কঠোর হৃদয়ের মেহরিমাকে তো আমি চিনি না। আমি যাকে চিনতাম তার মনটা ছিল একদম কাদামাটির মতো নরম। কথাটা বলে এবার জোর খাটিয়ে নিজের থেকে মেহরিমাকে ছাড়িয়ে নেয় হায়া। সোফার উপর এক পাশে রাখা নিজের সাইড ব্যাগটা কাঁধে নিয়ে মায়ের উদ্দেশ্যে বলে, আমি আসছি, রাত হয়ে গিয়েছে।
উনি আর মাম্মা টেনশন করবে। কথাটা বলে হায়া হাঁটা শুরু করে মির্জাবাড়ি যাওয়ার উদ্দেশ্যে। হায়া চোখের আড়াল হতেই মেহেরিমা প্রচণ্ড কান্নায় ভেঙে পড়ে। হানিয়া তার কাছে এসে তাকে আগলে নেয় নিজের বুকের সাথে। নানান ধরনের কথা বলে তাকে শান্ত করতে চেষ্টা করে। এ কি, আপনি বালিশ নিয়ে কোথায় যাচ্ছেন? জাহানকে বালিশ নিয়ে সোফার দিকে যেতে দেখে মেহেরিমা ততস্থ গলায় প্রশ্নটি করে। জাহান তার ছোট্ট বক্তব্য দিয়ে বলে, সোফায়। কেন? এত বড় বেড থাকতে আপনি সোফায় যাচ্ছেন কেন? মেহেরিমার একের পর এক প্রশ্নে জাহান কিছুটা বিরক্ত বোধ করে। সে বিরক্তকর গলায় বলে, ঘুমোতে যাচ্ছি। পেয়েছো তোমার প্রশ্ন? এখন আমি যেতে পারি নাকি আরো প্রশ্ন আছে? বেডে কি হয়েছে? বেডে ঘুমান। অনেক সমস্যা হয়েছে, বড় সমস্যা হলো তুমি। দেখো, আমরা এখন স্বামী স্ত্রী, এমন একটা বৈধ সম্পর্ক যেটা সমাজ আর ধর্ম দ্বারা স্বীকৃতিপ্রাপ্ত। একটা পবিত্র বাঁধনে বাঁধা এখন আমরা। স্বাভাবিকভাবেই একটা আকর্ষণ কাজ করবে পাশাপাশি বা কাছাকাছি থাকলে। স্বামীর অধিকারের অজুহাতে তোমায় হয়তো আমি গভীরভাবে ছুঁয়েও দিতে পারি। সেটা আমার জন্য সুখকর হলেও তোমার জন্য নাও হতে পারে। আফটার অল তুমি তো আর আমায় ভালোবাসো না। স্বামীর অধিকার ছুতো দিয়ে নিজের স্ত্রীর অনিচ্ছায় তাকে কাছে টেনে নেওয়ার মাধ্যমে ম্যারিটাল রেপ করার মতো কাপুরুষ অন্তত আমি নই। ছুঁয়ে দিলাম না তোমায়, তাতে কি হবে? শারীরিক স্পর্শ চেয়ে আত্মার মনকে স্পর্শ করা বড় পাওয়া আমার কাছে। তোমার মনকেই তো আমি স্পর্শ করতে পারলাম না। সেখানে শরীর স্পর্শ করা আমার কাছে দুনিয়ার কঠিনতম শাস্তিগুলোর একটি। তুমি চোখের সামনে আছো, এটাই অনেক। শুভরাত্রি। কথাগুলো বলে জাহান সোফায় গিয়ে শুয়ে পড়ে কপালে হাত রেখে। মেহেরিমা শুধু ছলছল চোখে তার বক্তব্য শুনেই গেল। তার যা বলা উচিত ছিল এবারও তা বলতে পারল না। দিনগুলো বেশ ভালোভাবেই কেটে যাচ্ছে সকলের। আশিয়ান, হায়া, জাইন, আদিবা, আফিফ, রাহা এই তিন জুটি তাদের সংসার জীবনটাকে বেশ এনজয় করছে। কিন্তু বাকি আরেক জুটি জাহান, মেহেরিমা, তারা যেন একটা রেখায় আটকে গিয়েছে। জাহান মেহেরিমার বিয়ের 2 সপ্তাহ অর্থাৎ 14 দিন পার হয়ে গিয়েছে, কিন্তু তাদের সম্পর্ক এখনো স্বাভাবিক হয়নি। জাহান এখনো কঠিন অভিমান করে রেখেছে মেহেরিমার সাথে। কেন মেহেরিমা তাকে ছেড়ে গেল? সে কি মেহেরিমাকে বারবার বলেনি সে মেহেরিমাকে নিজের সবটা দিয়ে ভালোবেসেছে, নিজের আত্মাটাকে তার কাছে সঁপে দিয়েছে? তাহলে মেহেরিমা কেন তাকে ছেড়ে যাওয়ার দুঃসাহস দেখালো? জাহান তো শয়তানের প্ররোচনায় পড়ে নিজের ক্ষতিও করে দিতে পারত। তখন জাহানের কোন ভালোটা হতো মেহেরিমার এই ত্যাগের? তালুকদার বাড়িতে সবাই ব্রেকফাস্ট করতে বসেছে একসাথে। হানিয়া তার 2 পুত্রবধূদের বসিয়ে নিজেই বরাবরের মতো সার্ভ করছে। সে এখনো সংসারের দায়িত্ব পুত্রবধূদের কাঁধে চাপিয়ে দিতে চায় না। হাতে হাতে সাহায্য করে ঠিক আছে, কিন্তু পুরোপুরি দায়িত্ব দেয়নি সে। দেখুক শিখুক, বাকি জীবন তো পড়েই আছে সংসার করার জন্য। জাভিয়ান খেতে খেতে তার বাবাকে বলে, বাবা, জাহান জাইনের বিয়ের তো অনেক দিনই হলো, কিন্তু ওদের রিসেপশন করা হলো না। আমি ভাবছিলাম ভালো একটা ডেট দেখে ওদের রিসেপশনের ব্যবস্থা করে ফেলবো। তোমার মতামত কি এই বিষয়ে? বৃদ্ধ মিস্টার তালুকদার ছেলের মতামত চাওয়া দেখে মনে মনে বেশ খুশি হলেন। ছেলেদের বিয়ে দিয়েছে, তাও এখনো সে বাবার থেকে মতামত না নিয়ে কাজ করে না। মিস্টার তালুকদার ক্ষীণ স্বরে বলেন, তুমি যেটা ভালো মনে করছো করো, আমি তোমার সব বিষয়ে পূর্ণ আস্থা রাখি জাবিয়ান। তাও তুমি তোমার মতামত দাও। করতে পারো। দাদু ভাইদের বিয়ে হয়েছে, অনেকেই বিয়েতে আসতে পারেনি। আবার জাহান দাদু ভাইয়ের বিয়ে সম্পর্কে অনেকেই জানে না, তাই রিসেপশনটা তাড়াতাড়ি করে ফেলাই ভালো হবে। আচ্ছা মাম্মা, রোজি বেগমকে উদ্দেশ্য করে বলে জাভিয়ান। তুমি কি বলো এই বিষয়ে? রোজি বেগমকে তখন খাইয়ে দিচ্ছিল আদিবা। 2 নাতি বউ ভীষণ ভালোবাসে ছোট দাদিকে। তার শরীরের অবস্থা এতটাই নাজুক যে নিজ হাতে খেতে পর্যন্ত কষ্ট হয়, তাই তাকে হানিয়া বা মেহেরিমা আদিবা খাইয়ে দেয়। কাজটা তারা বেশ ভালোবাসা সহিত করে। রোজি বেগমের খাওয়া শেষ হয়ে গিয়েছে ততক্ষণে। আদিবা তার মুখ ধুয়ে আলতো হাতে মুছে দেয়। রোজি বেগম কাঁপা কাঁপা গলায় বলে, ভাইয়ার সাথে একমত আমি বাবা। আচ্ছা, খারাপ লাগছে তোমার? তুমি কি এখানে থাকবে নাকি শুয়ে দিবে আসবে তোমাকে? না, খারাপ লাগছে না, এখানেই থাকি। খাওয়া ছেড়ে উঠতে হবে না কাউকে। আদিবা বসে পড়ে ব্রেকফাস্ট করতে। এতক্ষণ তারা সকলেই চুপচাপ জাভিয়ানদের কথা শুনছিল। জাভিয়ান এবারে ছেলেদের দিকে ফিরে তাদের উদ্দেশ্য করে বলে, তোমাদের কি মতামত বয়েজ? কবে রাখলে তোমাদের সুবিধা হয়?
জাইন বলে, আমার অফিসে আপাতত কোনো প্রেশার নেই, আমি এই মাসটা ফ্রি আছি। সামনের মাসে সেকেন্ড উইকে একটা ডিল ফাইনাল করব, তারপর থেকে হয়তো আবার বিজি হয়ে যাব। জাভিয়ান জাহানকে উদ্দেশ্য করে বলে, জাহান, তুমি ফ্রি আছো এই মাসে, নাকি তোমার কোনো ক্যাম্প বা সার্জারি আছে? তেমন কোনো প্ল্যান নেই বাবা, সার্জারি একটা আছে, কিন্তু সেটাই সপ্তাহে হয়ে যাবে। তারপর ইমার্জেন্সি কোনো কেস না আসলে আমি ফ্রি আছি। জাভিয়ান মেহেরিমা, আদিবা ও হানিয়ার কাছ থেকেও মতামত নেয়। তাদেরও কোনো সমস্যা নেই দেখে ঠিক করা হয় সামনের সপ্তাহের শেষের দিকে জাহান, মেহেরিমা ও জাইন, আদিবার রিসিপশন। হানিয়াকে জাভিয়ান বলে মির্জা বাড়িতেও যাতে খবরটা পৌঁছে দেয় এবং ওই বাড়ির সবাই যাতে এই সপ্তাহেই এই বাড়িতে এসে পড়ে। আশিয়ান এখন মোটামুটি ভালোই সুস্থ। মাথার বড় ব্যান্ডেজটা খুলে ছোট্ট একটা ওয়ান টাইম লাগানো রয়েছে বর্তমানে। তারা সকলে একটা রিসোর্টে এসেছে ঘুরতে। শহর থেকে একটু বাহিরের সাইডে প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা সেই রিসোর্টের নাম পুষ্পের নীরব নিকুঞ্জ। রিসোর্টের মালিক ভদ্রলোক নিজের ও তার প্রিয়তমার নামের সাথে মিলিয়ে রিসোর্টটির নাম রাখে। রিসোর্টটি দেশি বিদেশি নানান ধরনের ফুল দিয়ে সুরভিত হয়ে আছে। আশিয়ানদের প্ল্যান আজকের দিন ও রাতটা তারা এখানে কাটিয়ে কাল সকালে ব্রেকফাস্ট সেরে বাসায় রওনা হবে। এসেই তারা সকলে ফ্রেশ হতে চলে যায়। আধ ঘন্টার মাঝে ফ্রেশ হয়ে সকলে বের হয়ে আশেপাশে ঘুরতে। আশিয়ান, হায়া, জাইন, আদিবা বেশ এনজয় করছে শর্ট টাইমের এই অঘোষিত ট্রিপটা। শুধু ব্যতিক্রম অবস্থানে আছে জাহান, মেহরিমা। অন্য দুটো জুটি যেখানে হাতে হাত রেখে কাঁধে মাথা রেখে হাঁটছে, সেখানে জাহান এই মুল্লুকে, মেহরিমা আরেক মুল্লুকে। মেহরিমা আগে আগে হাঁটছে আর জাহান তার থেকে কিছুটা পেছনে পকেটে দু হাত গুজে তাকে পাহারা দিতে দিতে যাচ্ছে। মেহরিমা শুরুতে জাহানের পাশে হাঁটতে থাকে, কিন্তু জাহান মেহরিমার দিকে খেয়াল না করেই ফোন টিপতে ব্যস্ত। আসলে সে মেহরিমার পরীক্ষা নিচ্ছে। হ্যাঁ, পরীক্ষা। জাহান দেখতে চাইছে তার রাগ ভাঙানোর জন্য মেহরিমা ঠিক কি কি করতে পারে। অনেক তো হলো সে নিজেকে প্রকাশ করেছে। মেহরিমা এখন নিজের দায়িত্ব নিজে বুঝে নিক। বর রাগ করেছে, সে রাগ ভাঙাবে। এখন কিভাবে ভাঙাবে সেটা মেহরিমার বিষয়। মেহরিমা মন খারাপ করে আনমনে এদিকে সেদিকে তাকাতে তাকাতে হাঁটছিল। হঠাৎ শাড়ির সাথে বেঁধে মুখ থুবড়ে পড়ে যেতে নিলেই জাহান ঝড়ের গতিতে পেছন থেকে হেঁটে এসে মেহরিমার কোমর আঁকড়ে ধরে তাকে নিজের বাহুডোরে বন্দি করে নেয়। মেহরিমা বেঁচে যায় নিচে পড়া থেকে। মেহরিমার মাথা গিয়ে ঠাঁই পায় জাহানের প্রশস্ত বুকে। জাহানের হার্টবিট এতটাই জোরে বিট করছে যে সে হয়তো নিজের হার্টবিটের আওয়াজ নিজেও শুনছে। মেহরিমার থেকে জাহান বেশি ভয় পেয়ে গেছিল। ভালোবাসা তো এমনই, প্রিয় মানুষটির ছোট্ট একটি আঘাতও বুকে ভীষণ বাজেভাবে লাগে। জাহান মেহরিমাকে নিজের বুক থেকে সরিয়ে তার দু গালে হাত রেখে অস্থির হয়ে বলে, কোথাও ব্যথা পেয়েছো? নিজের প্রতি এতটা বেখেয়ালিপনা কেন তোমার? একটু একটু কি খেয়াল রাখতে পারো না নিজের? এখন আমি এসে না ধরলে পড়ে গিয়ে ব্যথাটা পেতো কে? শেষের কথাগুলো বেশ রাগান্বিত গলায় ভর্ৎসনা করে বলে জাহান। উত্তেজনা বশত কথাগুলো একটু জোরেই বলে ফেলায় আশিয়ানরাও শুনতে পায়। আশিয়ান, হায়া, জাইন, আদিবা নিজেদের হাঁটা থামিয়ে পেছনে ঘুরে দেখে জাহান মেহরিমাকে বকছে। হায়া ভয় পেয়ে যায় এটা ভেবে মেহরিমা আবার তাকে কি না কি বলে রাগিয়ে দিয়েছে। সে তাদের কাছে যাওয়ার জন্য ছুট লাগায়। তার পেছন পেছন বাকিরাও যায়। হায়া জাহানদের কাছে গিয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে বর্দা ভাই, মেহুকে বকছো কেন? জাহান তখনও রেগে থাকায় চিবিয়ে চিবিয়ে বলে, বকবো না তো কি করবো বলো? কি করেছে শুনবি? নিজে একটা হাফ ইঞ্চি পরে আছে 1.5 ইঞ্চির শাড়ি, সামলাতে তো পারে না, শাড়িতে বেঁধে মুখ থুবড়ে পড়তে নিয়েছিল। আমি সময় মতো ধরে ফেলেছি, না হলে পরে হাত পা ছিলত, 100% শিওর। জাহান মেহরিমার দিকে তাকিয়ে কথাগুলো বলে আর মেহরিমা অপরাধীর মতো মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, সেই সাথে মুখটাও ফুলিয়ে রেখেছে। সে হাফ ইঞ্চি কথায় পুরো 5 ফুট 4 ইঞ্চি লম্বা, সে হাইটে একদম পারফেক্ট। তাও জাহান তাকে হাফ ইঞ্চি বলায় তার অভিমান হয়েছে। অন্যদিকে হায়াত জাহানের কথা শুনে হাফ ছেড়ে বাঁচে। সে তো ভেবেছিল মেহরিমা হয়তো সেই উল্টাপাল্টা কথা বলা শুরু করেছে। হায়াত তার ভাইকে শান্ত করতে বলে, আচ্ছা আর রাগ করতে হবে না, মেহু আমার সাথে থাকবে এখন থেকে। আর আমার সাথে
কথাটা বলে হায়া মেহেরিমার হাত ধরে নিজের সাথে নিয়ে যেতে নিলে জাহান তাকে থামিয়ে দেয়। মেহেরিমার হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে বলে, আমার সাথেই থাক। তুই নিজেও একটা উল্লুক, সেটা ভুলে যাচ্ছিস কেন? আশিয়ান ভাইয়ের সাথে থাকতে থাকতে জিনিসপত্রের সাথে ঠোকনা ঠুকনি হয়তো কম খাস, কিন্তু একেবারে যে খাস না সেটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তোদের দুটোকে একসাথে ছাড়ি, তারপর দুটোই পড়ে গিয়ে হাত পা ছিলে আমাদের পেরেশানি বাড়া। তুই আশিয়ান ভাইয়ের সাথেই যা, আর এই উল্লুক আমার সাথে থাকুক। হায়াকে উল্লুক বলায় আশিয়ান, জাইন আর আদিবা হেসে দেয় সম্মস্বরে। আর এদিকে হায়া মেহেরিমার চোখ ছোট ছোট করে জাহানের দিকে তাকিয়ে আছে। হঠাৎই হায়া জাহানের কাছে এসে তার বাহুতে ধূপ ধাপ কয়েকটা লাগিয়ে দেয়। আশিয়ান তাকে তাড়াতাড়ি করে সরিয়ে আনে জাহানের থেকে। হায়া কপট রাগ দেখিয়ে বলে, ছাড়ো না শিয়ান, আমায় উল্লুক বলা বের করছি আমি, দাঁড়ান। কত বড় সাহস, আমাকে আর আমার বেস্টকে উল্লুক বলে? দাঁড়াও দাঁড়াও, তুমি বাসায় গিয়ে পাপার কাছে কান মলা না খাইয়েছি তো তোমায়? তো আমার নামও জেসমিন তালুকদার, হায়া না। আশিয়ান তাকে সেখান থেকে বুঝিয়ে সুজিয়ে অন্যদিকে নিয়ে যায়। জাহিন আদিবাও আবারও চলে যায় নিজেদের মতো ঘুরতে। জাহান এবার মেহেরিমার হাত ধরে আশেপাশের প্রকৃতি দেখতে দেখতে হাঁটছে। মেহেরিমা শুরুতে মুখ ফুলিয়ে রাখলেও পরে তার মনে বলে, এখন রাগ দেখিয়ে মুখ ফুলিয়ে রাখার সময় না মিহু। আগে জাহানের রাগ ভাঙ্গা, তারপর এই ভদ্রলোককে ইচ্ছে মতো নাকানি চুবানি খাওয়ানো যাবে। মনের কথা মনে নিয়ে মেহেরিমা আর রাগ করে থাকে না। সেও জাহানের সাথে প্রকৃতি উপভোগ করতে থাকে। সাহস জুগিয়ে আস্তে আস্তে নিজের মাথাটা জাহানের কাঁধে রাখে। মনে মনে ভয় পাচ্ছে সে, জাহান যদি তার কাঁধ থেকে মেহেরিমার মাথাটা সরিয়ে দেয়। কিন্তু না, কয়েক মিনিট হয়ে যাওয়ার পরও জাহান যখন মেহেরিমার মাথা নিজের কাঁধ থেকে সরিয়ে দেয় না, তখন মেহেরিমার মন খুশিতে নেচে ওঠে। মেহেরিমা হাঁটতে হাঁটতে ভাবে, ধন্যবাদ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রোজ এত গুনাহ করার পরেও আমার প্রতি এত রহম করার জন্য, আমার মতো একজনকে এতটা ভালোবাসার জন্য, জাহানের মতো একজন মানুষকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। রাতের ডিনার করে রাহা বসে বসে ফোন স্ক্রল করছে আর আফিফ নিজের কিছু কাজ ছেড়ে নিচ্ছে। স্ক্রল করতে করতে একটা গ্রুপ ফটোতে রাহার চোখ আটকে যায়। আশিয়ানদের গ্রুপ ফটো দেখছিল রাহা। হায়া তাদের সকলকে ট্র্যাক করে পোস্ট করেছে। একক পিকও আছে তাদের সবার। অন্যদের চাইতে সে বারবার জাহান আর মেহেরিমার পিকগুলো জুম করে করে দেখছে। একটা একক পিকে মেহেরিমার লজ্জায় নিচের দিকে তাকিয়ে আছে, ঠোঁটের কোণে পবিত্র একটা হাসি, আর জাহান মুগ্ধ দৃষ্টিতে মেহেরিমাকে দেখছে। তখনই পিকটা তুলেছে কেউ। গ্রুপ পিকগুলোতেও জাহান মেহেরিমার কাঁধ জড়িয়ে ধরে রেখেছে। জাহান যে মেহেরিমাকে পেয়ে কতটা খুশি তা তার চোখ মুখ দেখেই বলে দেওয়া যাচ্ছে। ছবিগুলো দেখে রাহার বুক ভারী হয়ে ওঠে, চোখের অশ্রু জমতে শুরু করে, হাঁসফাঁস করতে থাকে একটু নিশ্চিন্তে কান্না করার জন্য। হঠাৎই ফোনটা দূরে ছুঁড়ে ফেলে হনহনিয়ে রুম থেকে বের হয়ে যায়। এমন অদ্ভুত শব্দ হওয়ায় আফিফ একটু চমকে যায়। সে ল্যাপটপে কাজ করছিল, তাই রাহার দিকে এতটা খেয়াল ছিল না তার। রাহাকে এমন তাড়াহুড়া করে চলে যেতে দেখে তার কপালে ভাঁজ পড়ে। তার উপর আবার ফোন ছুঁড়ে মারার আওয়াজে সে বেশ ভালো মতোই পেয়েছে। সে ল্যাপটপ ছেড়ে ফোনটা হাতে তুলে নেয়। বন্ধ হয়নি ফোনটা, তাই সে সহজেই দেখতে পায় স্ক্রিনে জ্বলজ্বল করতে থাকা আশিয়ানদের ফটোগুলো। আফিফের বুক চিরে দীর্ঘশ্বাস বের হয়ে আসে। বুকের কথাও চিনচিনে ব্যথা করছে তার। আফিফ ফোনটা বেড সাইডের টেবিলে রেখে নিজেও বের হয়ে আসে রুম থেকে। আন্দাজ করে হাঁটা দেয় তাদের ছাদের দিকে। ছাদের কাছাকাছি এসে শুনতে পায় রাহার শব্দ করে কান্না করার আওয়াজ। আফিফ জোরে জোরে কয়েকবার শ্বাস টেনে ভেতরে নেয়, তারপর সেগুলো মুক্ত করে দেয়। আবারও হাঁটা লাগায়। ছাদে এসে দেখতে পারে রাহা ছাদের ফ্লোরে বসে হাউমাউ করে কাঁদছে। ভালোবাসা না পাওয়ার যন্ত্রণা সে যে কি সুচালো আর তীক্ষ্ণ হয় তা যার সাথে না হয়েছে সে অনুভূতিটা বুঝতে পারে না। আফিফ নিঃশব্দ পায়ে হেঁটে রাহার পেছনে গিয়ে সামান্য দূরত্ব রেখে বসে পড়ে। অপেক্ষা করতে থাকে রাহার কান্না থামার। প্রায় 10 থেকে 12 মিনিট পর রাহার কান্নার তাপ একটু একটু করে কমতে কমতে এক সময় বন্ধই হয়ে যায়। শুধু মাঝে মধ্যে তার নাক টানা আর ফুপানোর আওয়াজ পাওয়া যায়।
এক সময় সেই শব্দও বন্ধ হয়ে যায়। রাহাত চুপ করে বসে অসংখ্য তারার জ্বলজ্বল করতে থাকা আকাশ দেখতে থাকে। ঠিক তখনই আফিফ এমন কিছু কথা বলতে থাকে যা রাহাকে বিস্ময়ের সাগরে ডুবিয়ে মারতে যথেষ্ট। রাহাত আজ অন্যান্য দিনের থেকে একটু আগেই চলে এসেছে। ইদানিং তার মন মেজাজ ভালো যাচ্ছে না। বিয়ের পর থেকে মেয়ের সাথে একদিনের জন্য কথা হয়নি। এমনটা না, সে ফোন করেছিল, কিন্তু রাহাই ফোন রিসিভ করেনি। সে বুঝতে পারে মেয়ে তার ভীষণ কষ্ট পেয়েছে। সেও বা কি করত? সব ধরনের চেষ্টা তো করেই ছিল, কিন্তু লাস্ট মোমেন্টে এসে তার বউ আর জাহান পুরো গেমটা ঘুরিয়ে দিল। হ্যাঁ, রাহাত মনে করে মুনতাহার জন্য সে তার মেয়ের ইচ্ছে পূরণ করতে পারেনি, অথচ বোকা রাহাত এটা বুঝছে না জাহান যেখানে নিজেই মানা করে দিয়েছিল সে মেহরিমার ব্যতীত আর কাউকে বিয়ে করবে না, সেখানে মুনতাহার বেগম কিচ্ছু বলার বা করার যায় আসে না। সেদিন বিয়ে থেকে এসে রাহাত মুনতাহাকে অনেক খারাপ কথা শোনায়। মুনতাহা তাকে বরাবরের মতোই বিষয়টা বোঝাতে চায়। ছলছাতুরি করে বিয়েটা তাদের হয়ে গেলেও তাদের মেয়ে কোনো দিন সুখী হতো না, কিন্তু এবারও বুঝতে চায় না। সে নিজের লজিকে বলে, বিয়ে হয়েছে, থাকতে থাকতে একদিন না একদিন ঠিক মেনে নিত, ভালোবাসা তৈরি হয়ে যেত, কিন্তু তোমার কারণে আমার মেয়ে তার ভালোবাসার মানুষটিকে পেল না। মুনতাহা প্রতি উত্তরে বলেছিল, আসলে কি ভালোবাসা হতো? হ্যাঁ, মেনে হয়তো একদিন জাহান নিত, কিন্তু সত্যিকারের ভালোবাসাটা ভুলে গিয়ে রাহাকে আবারও ভালোবাসতে পারত। কই, তুমি তো আজও আমায় ভালোবাসি কথাটা বললে না। আজও তুমি হানিয়াকেই বুকের গভীরে সযত্নে লালন করে রেখেছ, যেখানে আমি নামক ব্যক্তিটার অস্তিত্বটুকু অবধি নেই। মুনতাহার এই কথা সহ্য করতে না পেরে রাহাত সব সীমা অতিক্রম করে মুনতাহার গায়ে হাত তুলে। বিয়ের এতগুলো বছরে সেই দিন প্রথমবারের মতো রাহাত মুনতাহার গায়ে হাত তুলেছিল। হানিয়ার কথা তোলায় সে হাতটা তুলেছে মূলত। মুনতাহা নিষ্প্রাণ চোখে রাহাতের দিকে তাকিয়ে থাকে। থাপ্পড়টা তার গালে না বুকে গিয়ে লেগেছে। রাহাত থাপ্পড় মেরে নিজেও কয়েক সেকেন্ডের জন্য স্তব্ধ হয়ে যায়। রাগের মাথায় সে তার স্ত্রী, তার সন্তানদের মার গায়ে হাত তুলে ফেলেছে কথাটা মস্তিষ্কে অনুধাবন করতে পেরে রাহাত ঘাবড়ে যায়। হ্যাঁ, সে এই নারীটির সাথে দায়িত্ব নামক সম্পর্ক চালিয়ে এসেছে। নারীটি তার জীবনের সবটা দিয়ে রাহাতকে ভালোবাসলেও রাহাত তার প্রথম ভালোবাসাকে আজও ভুলতে পারেনি। তাই বলে গায়ে হাত দিবে, যেটার কথা রাহাত কল্পনাতেও কোনো দিন আনেনি, আজ সেই কাজই নাকি সে করে ফেলল। লজ্জা অপরাধ বোধে রাহাত সেদিন স্তব্ধ বিমুখ হয়ে সেই স্থান ত্যাগ করে বাইরে চলে গিয়েছিল। তারপর থেকে সে আর মুনতাহা আলাদা রুমে থাকে। মুনতাহা থাকে গেস্ট রুমে আর রাহাত নিজের রুমে থাকে। রাহাত তাকে রুমে আসার কথা বললেও সেদিনের থাপ্পড় মারার জন্য একবারও মাপ চায়নি। মুনতাহা তাকে শুধু একটা কথাই বলেছিল, যে মানুষটার সাথে 23টা বছর সংসার করেও তার মনে জায়গা করতে পারলাম না, সেখানে তার রুম দিয়ে আমি কি করব? থাকি না দুজন দুই রুমে। ভালো থাকার অভিনয়টা দুই রুমে থেকেও খুব সুন্দরভাবে চালিয়ে যাব আমি। এই বিষয়ে তুমি একদম নিশ্চিন্তে থাকো, ছেলেও কিছু টের পাবে না। রাহাত মুনতাহার কথার প্রতি উত্তরে কিছুই বলতে পারেনি। কোন মুখে বলবে? মুখ তো সে নিজেই মুখিয়েছে। মুনতাহা যদিও বলেছিল রায়হান কিছু টের পাবে না, কিন্তু সে তো অলরেডি সব জেনে গিয়েছে তাদের অজান্তেই। রাহাত মুনতাহার ঝগড়া, কথা কাটাকাটি সব কিছুই সে শুনেছে আর দেখেছে। তারপর থেকে সে তার বাবাকে প্রচণ্ড ঘৃণা করতে শুরু করেছে। পারতপক্ষে কথা বলে না সে তার বাবার সাথে। বাসায় থাকলে বেশিরভাগ সময় মায়ের কাছে থাকে, না হয় নিজের রুমে দরজা বন্ধ করে বসে থাকে। খাবারের টেবিলেও কম আসা যাওয়া হয় তার। রাহাতকে মুনতাহা বেড়ে খাওয়ালেও নিজের ছেলেকে ছাড়া খায় না। রাহাতের খাওয়া শেষ হয়ে যাওয়ার পর মা ছেলে একসাথে বসে খায়। আজ অফিস থেকে রাহাতকে তাড়াতাড়ি ফিরতে দেখে মুনতাহা একটু অবাকই হয়, কিন্তু কোনো বাক্য লাভ করে না তার সাথে। আগে এমনটা হলে সে রাহাতকে প্রশ্ন করতে করতে মাথা খারাপ করে দিত। কি হয়েছে আপনার? তাড়াতাড়ি আসলেন যে? শরীর খারাপ লাগছে? মাথা ব্যথা করছে? এক প্রকার অস্থির হয়ে নিজের পেশারি বাড়িয়ে ফেলতো। রাহাত বরাবরই তেমন একটা গুরুত্ব দিত না মুনতাহার এমন কেয়ার,
কিন্তু আজ মুনতাহার কিছু জিজ্ঞেস না করায় তার মনটা কেমন খসখস করছে। রাহাত আর চোখে মুনতাহাকে একবার দেখে হনহনিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকে। যাওয়ার আগে উঁচু গলায় বলে যায়, 1 কাপ কফি লাগবে, মাথা ধরছে আমার। মুনতাহা রাহাতের মাথা ধরেছে শুনেও তার কাছে যায় না। কেন জানি আগের মতো টান আসে না রাহাতের প্রতি তার। মুনতাহার চুপচাপ কফি তৈরি করে দিয়ে হেল্পিং হ্যান্ডটেক দিয়ে পাঠিয়ে দেয়, নিজের রাহাতের রান্নার ব্যবস্থা করতে থাকে। এদিকে রাহাত চটপট ফ্রেশ হয়ে এসে বসে বসে ভাবতে থাকে সেদিনের অমন কাজের জন্য সে মুনতাহার কাছে ক্ষমা চাইবে। নিজের স্ত্রী তো, তার কাছে ক্ষমা চাইতে গিয়েও এত ইগো কিসের? বয়স হয়েছে তাদের এখন বইয়ের এমন কলিজা জ্বালানোর অভিমান কিছুতেই সহ্য হচ্ছে না রাহাতের। সে মুনতাহার সাথে শুধু দায়িত্ব খাতিরে সংসার করেছে এমনটা না, কিন্তু তাকে যে ভালোবাসে না এটাও রাত দিনের মতো ধ্রুব সত্য। সে অনেক চেষ্টা করেছে মুনতাহাকে ভালোবাসতে, কিন্তু সে বরাবরই ব্যর্থ হয়েছে। মাঝে মাঝে এটাও বলে নিজেকে বুঝিয়েছে